ফায়ার প্লেসের ডান হাতের তৃতীয় ছবিটার দিকে চোখ পড়ল ম্যালকমসনের। কিন্তু কিন্তু আশ্চর্য, ম্যালকমসন চোখ মুছল একবার। মাথার পেছনে সরসর করে দাঁড়িয়ে গেল সবকটা চুল। ছবিটার বাদামি কাপড় ছকছক করছে, প্রায় নতুনের মতো। ব্যাকগ্রাউন্ডে চেয়ার, দড়ি সবই আছে, কিন্তু বিচারকের দেহটি অদৃশ্য। আতঙ্কের চোটে কণ্ঠতালু শুকিয়ে গেল। মাথার ভেতর দপদপ করছে, বুকের খাঁচা ছেড়ে এখনই যেন বেরিয়ে যাবে হৃৎপিণ্ডটা। চিন্তা শক্তিও লোপ পেল, শুধু শ্রুতি এবং দৃষ্টি কাজ করছে। আস্তে আস্তে পেছন দিকে মাথা ঘোরালো ম্যালকমসন। নমস্কার, গল্প কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা ব্রাম স্টোকারের লেখা দ্য জাজেস হাউস। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে দ্য জাজেস হাউস। পরীক্ষা যতই এগিয়ে আসতে থাকলো, চিন্তা ততই বাড়তে থাকলো ম্যালকমসনের। বন্ধু বান্ধবের জ্বালায় লেখাপড়া শিখে উঠেছে একেবারে। পড়াশোনার জন্য এমন একটা জায়গা তার দরকার যেখানে কেউ বিরক্ত করবে না। এ ব্যাপারে অন্য কারো পরামর্শ নেওয়ার ইচ্ছাও তার হলো না। জায়গাটা সে নিজেই খুঁজে বের করবে। খুব ছোট কোনো শহর হলেই ভালো। একদিন দরকারি বইপত্রগুলো এবং কিছু কাপড় চোপড় একটা পোর্টম্যান্টোতে ভরে বেরিয়ে পড়ল সে। তারপর টাইম টেবিল খুলে সর্বপ্রথম যে জায়গার নাম চোখে পড়ল সে জায়গার টিকিট কেটে চেপে পড়ল ট্রেনে। ঘণ্টা তিনেক পর বেনচার্চ নামের ছোট একটা স্টেশনে নেমে পড়ল সে। এখন কেউ তার টিকিটেরও নাগাল পাবে না ভেবে মনে মনে খুব খুশি। এখানকার একমাত্র সরাইখানা দি গুড ট্রাভেলারে উঠল সে। গঞ্জ মতো একটা জায়গা বেনচার্চ। হাটের দিনে লোকের আনাগোনা হয় খুব, কিন্তু অন্যান্য সময় প্রায় মরুভূমির মতো অবস্থা। সরাইখানাটা যথেষ্ট শান্ত, কোনো হইচই নেই। তবু মনটা খুঁতখুত করতে লাগলো ম্যালকমসনের। এর চেয়েও শান্ত জায়গা দরকার। শেষমেশ একটা জায়গা পছন্দ হলো তার। বিশাল দরজা জানালাওয়ালা, চারদিক প্রাচীরে ঘেরা দুর্গের মতো একটা বাড়ি। এই মুহূর্তে ওখানে কেউ থাকে না জেনে তার আনন্দ আরও বাড়ল। ঠিক ওই রকম একটা জায়গায় মনে মনে খুঁজছিল সে। পোস্ট অফিসে খোঁজ নিয়ে জানল স্থানীয় এক আইনজীবী মিস্টার কার্নফুট বাড়িটার দেখাশোনা করেন। দেরি না করে তার সাথে দেখা করল ম্যালকমসন। বাড়িটাতে সে থাকতে চায় শুনে যুগপৎ আশ্চর্য এবং খুশি হলেন মিস্টার কার্নফুট। বললেন, আপনি এখানে থাকবেন জেনে খুব খুশি হলাম। কোনো ভাড়া দিতে হবে না আপনাকে। আমি চাই লোকজন দেখুক এখানেও মানুষ বাস করতে পারে। কেন? কোনো সমস্যা আছে নাকি এখানে? ধূর্ত একটা চাহনি হানলেন তিনি। ও তেমন কিছু না। বাড়িটা সম্বন্ধে অমূলক কিছু গল্প চালু আছে এখানে। আপনি ওসব নিয়ে একদম ভাববেন না। তবু ম্যালকমসন 3 মাসের ভাড়া আগাম দিয়ে বাড়ির চাবি নিল। অমূলক গল্পগুলো সম্পর্কে কোনো আগ্রহ দেখালো না। তার টুকটাক কাজ করে দেওয়ার জন্য মিসেস ডেমস্টার নামক এক মহিলাকে ঠিক করে দিলেন মিস্টার কার্নফুট। সরাইখানায় ফিরে মালিক মিসেস উইডেমের সঙ্গে দেখা করল ম্যালকমসন। সবকিছু শুনে চমকে উঠলেন মহিলা। বুঝেছি, জাজ হাউসে। ফ্যাকাশে মুখে বলল সে। আচ্ছা, এই বাড়িটার কি হয়েছে বলুন তো? মানে ওখানে কি কোনো সমস্যা আছে? আর আর এই বাড়ির নামটাই বা ওই জাজেস হাউস কেন? সেসব তো অনেক গল্প, পরে শুনবেন। না না, আপনি এক্ষুনি বলুন। আচ্ছা, বলছি। আজকের কথা নয়,
প্রায় 100 বছর কি তারও আগে ওখানে নাকি অত্যন্ত নিষ্ঠুর এক বিচারক বাস করত। তুচ্ছ অপরাধেও ভয়ঙ্কর সব শাস্তির বিধান করত লোকটা। তবে বাড়িটার দুর্নাম কেন সেটা আপনাকে পরিষ্কার করে বলতে পারবো না। অনেককে জিজ্ঞেস করেছি আমি, কিন্তু সদুত্তর দিতে পারেনি কেউ। শুধু বলে ওখানে রহস্যময় কিছু আছে। যা হোক, ড্রিঙ্ক ওয়াটার ব্যাংকের সমস্ত টাকা দিলেও আমি ওখানে 1 ঘন্টা থাকতে রাজি হব না। আচ্ছা মিসেস উইলিয়াম, আপনি অঙ্কের ছাত্রী? মানে এত জটিল ব্যাপারে মাথা ঘামাতে হয় যে অন্য কিছুর দিকে খেয়াল দেওয়ার অবসরই পাই না। আর তাছাড়া আমার অঙ্কগুলো ওই বাড়ির রহস্যময় জিনিসের চেয়ে কম কিছু নয়। বাড়িটা ঘুরে ফিরে দেখে বিরাট ডাইনিং রুমটাতে থাকবে বলে ঠিক করলো ম্যালকমসন। সরাইখানা থেকে জিনিসপত্র এনে ফেলল। মিসেস উইডাম ডেকে আনলো মিসেস ডেমস্টারকে। এই মহিলার কথাই বলেছিলেন মিস্টার কনফোর্ড। রান্নাবান্নার জিনিসপত্র থেকে শুরু করে যাবতীয় টুকিটাকি জিনিস এনে দিল মিসেস ডেমস্টার। এ ঘরে থাকলে আমার খালি মনে হবে চারপাশ থেকে কেউ যেন দেখছে আমাকে। আপনি থাকুন, আমি চললাম। কিছু বলার আগেই চলে গেল মিসেস উইডাম। মিসেস ডেমস্টার সাহসী মহিলা, বললেন, এই বাড়ি সম্পর্কে নানা রকম গাঁজাখড়ি গল্প আছে, আমিও সব বিশ্বাস করি না। এই বাড়িতে কিছুই নেই, খালি এখানে ইঁদুর আছে। আছে জং ধরা কবজাগুলোর কচমচ শব্দ। শতাব্দীর পুরনো এই বাড়ি, এত পুরনো বাড়িতে কি ইঁদুর থাকবে না? আপনি নিঃসন্দেহে থাকুন, কোনো ভয় নেই। রাতের খাবার সেরে বই খুলে বসল ম্যালকমসন। রাত 11টা পর্যন্ত একটানা পড়ার পর চা খাবার জন্য উঠল। গরম চায়ে চুমুক দিতে দিতে খেয়াল করল ইঁদুরের কিচমিচ শব্দ হচ্ছে। আর কোনো শব্দ নেই কোথাও। আচ্ছা মিসেস ডেমস্টার ঠিক বলেছেন, ওই ইঁদুর ছাড়া অন্য কিছুই নেই এখানে। আরেকবার বসার আগে বাতি হাতে ঘরটা ঘুরে এলো ম্যালকমসন। সারা দেওয়াল জুড়ে ওক কাঠের অভিজাত রুচির কারুকাজ। এত সুন্দর একটা বাড়ি এতকাল অমন অবহেলিতভাবে পড়েছিল ভেবে আশ্চর্য হলো সে। দেওয়ালে পুরনো কিছু ছবি টানানো। ছবিগুলোর উপরে এমন পুরু হয়ে ধুলো জমেছে যে কার ছবি বোঝা যায় না। ফায়ার প্লেসের ডান দিকে ছাতের বড় ঘণ্টাটার সাথে লাগানো ভারী মোটা দড়িটা তার নজর কাড়ল সবচেয়ে বেশি। পিঠ উঁচু বিশাল ওক কাঠের চেয়ারটাতে বসে আর 1 কাপ চা খেল সে। তারপর ফায়ার প্লেসে নতুন কাঠ গুঁজে দিয়ে টেবিলে এসে বসল। অঙ্ক কষতে কষতে টের পেল চারপাশে ইঁদুরের আনাগোনা। পাত্তা দিল না সে। ইঁদুর? যা ভাগ এখান থেকে। হঠাৎ মুখ তুলল ম্যালকমসন। আশ্চর্য, একদম থেমে গেছে ইঁদুরের শব্দ। অখণ্ড নিস্তব্ধতা চারপাশে। ওর মনে হলো আচমকা থেমে গেছে ইঁদুরের শব্দ, এবং সে কারণেই ব্যাপারটা খেয়াল করেছে ও। ফায়ার প্লেসের আগুন আবার কমে আসছে, কাঠ দেওয়া দরকার। উঠল ম্যালকমসন। তখনই চোখে পড়ল ওক কাঠের চেয়ারটাতে একটা ইঁদুর বসে আছে। বিরাট জ্বলন্ত চোখে তাকিয়ে আছে তার দিকেই। হাত তুলে এমন একটা ভঙ্গি করল ম্যালকমসন যাতে পালায় ওরা। কিন্তু আশ্চর্য ব্যাপার, নড়াচড়ার কোনো লক্ষণ দেখল না ইঁদুরটার মধ্যে। এবার পাথর ছোড়ার ভঙ্গিতে হাত ওঠালো। পাত্তাও দিল না ইঁদুরটা। হিংস্রভাবে তার সাদা ছকছকে দাঁতগুলো বের করল। যেন ভয় দেখালো ম্যালকমসনকে। একটু অবাক হলো সে। একটা ডান্ডা নিয়ে ছুটে গেল মারার জন্য। চেয়ারের ওপর থেকে লাফ দিল ইঁদুরটা। সোজা দড়ি বেয়ে উঠে অদৃশ্য হয়ে গেল। প্রায় সাথে সাথে ইঁদুর পালের কোলাহল শুরু হয়ে গেল আবার। এবার বেশ জোরে শুরু হলো। প্রথম ভোরের মোড়কের ডাক সম্বিত ফিরিয়ে আনলো ম্যালকমসনের।
ভোর হয়ে এসেছে, সোজা বিছানায় গিয়ে ঘুম দিতে হবে। এমন গভীর ঘুম ঘুমালো যে মিসেস ডেমস্টার এসে সমস্ত ঘর সাফসুত্র করে টেবিলে ব্রেকফাস্ট না দেওয়া পর্যন্ত জাগল না সে। এমনকি ওঠার পরও ক্লান্তি গেল না। গত রাতে পরিশ্রমটা বেশি হয়ে গেছে। কড়া 1 কাপ চা অবশ্য অনেকটা অবসাদ দূর করে দিল। নাস্তার পর গোটা কয়েক স্যান্ডউইচ আর বই নিয়ে বাড়ি থেকে বেরোলো সে। শহরের বাইরে সুন্দর নিরিবিলি একটা জায়গা পেয়ে গেল। চারপাশে বিশাল সব এলম গাছ। সেখানে বসে কিছুক্ষণ লেখাপড়া করার পর উঠল। এবার ফিরতে হয়। ফেরার পথে সরাইখানায় গিয়ে দেখা করলো মিসেস উইডামের সাথে। ওকে দেখে খুব আনন্দিত হলো মিসেস উইডাম। গুড মর্নিং। ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে। ওই তো সকাল 6টায় ঘুমোতে গেলাম, পড়তে পড়তে কখন রাত পেরিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। এতটা খাটুনি কিন্তু শরীরের পক্ষে ভালো নয় স্যার। এক রাতেই কেমন ফ্যাকাশে হয়ে গেছেন আপনি। যাই হোক, আশা করি ভালোভাবেই কেটেছে রাতটা। মিসেস ডেমস্টার যখন বলল আপনাকে গভীরভাবে ঘুমোতে দেখেছে, আমি তো অবাক। হ্যাঁ, ভালোই কেটেছে রাতটা। রাতে কিছু হয়নি তো? মানে অদ্ভুত কিছু? না তো, রহস্যময় কিছু দেখতে পাইনি তো তেমন। হ্যাঁ তবে হ্যাঁ, সারা দেশের ইঁদুরের অর্ধেকই বুঝি আছে ওখানে। আর একটা বুড়ো শয়তান আছে বুঝলে, চেয়ারের ওপর বসেছিল। আমি যেই ডান্ডে নিয়ে মারতে যাব তখনই দেখি ওই দড়ি বেয়ে পালিয়েছে। পৃথিবীতে রাতের পরে আসে দিন, দিনের পিছু পিছু আসে রাত। বেঞ্চার চেয়েও তার ব্যতিক্রম হলো না। ইঁদুরের গন্ডগোলটা শুরু হলো সন্ধ্যার পরপরই। গত রাতের চেয়ে বেশি আজ সাহস বেড়েছে যেন। আনাচে কানাচে অন্ধকারের মধ্যে খুদে তারার মতো জলজল করে জ্বলছে ওদের চোখ। ম্যালকমসন আর ইঁদুর পালের মধ্যে যেন বেশ একটা খেলা শুরু হয়ে গেছে। পড়ার ফাঁকে ফাঁকে হুস হুস করে ইঁদুর তাড়ালো সে। রাতের প্রথম ভাগটা কাটলো এভাবেই। পড়তে পড়তে হঠাৎ খেয়াল করলো ম্যালকমসন, থেমে গেছে ইঁদুরের কিচমিচ। কোথাও কোনো শব্দ নেই। জাদু মন্ত্রে যেন উধাও হয়ে গেছে ইঁদুরগুলো। হঠাৎ করে গত রাতের কথা মনে পড়ল ম্যালকমসনের। সোজা তাকালো ফায়ার প্লেসের পাশে বিশাল পিঠ উঁচু চেয়ারটার দিকে। সেই ধারে ইঁদুরটা বসে আছে। তেমনই জলজল করছে চোখ। হাতের কাছে লগারিদমের একটা বই পেয়ে সেটাই ছুঁড়ে মারল। লক্ষ্যভ্রষ্ট হলো। গা করল না ইঁদুরটা, যেমন ছিল তেমনই বসে রইল। অতএব আবার সেই ডান্ডা হাতে নিয়ে ছুটে গেল সে। তখনই ইঁদুরটা মেঝেতে লাফ দিয়ে পড়ে দড়ি বেয়ে আগের মতো অদৃশ্য হয়ে গেল। ইঁদুরটা চলে যাওয়ার সাথে সাথে আবার শুরু থেমে যাওয়া ইঁদুর বাহিনীর কোলাহল। গত রাতের প্রত্যেকটা ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আজও। ঘড়ি দেখল ম্যালকমসন, 11:15 বাজে। যথেষ্ট কাজ হয়েছে, একটা সিগারেট ধরানো যাক এবার। আয়েশ করে ধোয়া ছাড়তে ছাড়তে নিজের বইগুলো এক জায়গায় জড়ো করল সে। তারপর দড়িটা টেবিলের উপর এনে রাখল। এবার ইঁদুরটা এলে কেমন করে দড়ি বেয়ে ওঠে দেখা যাবে। আবার কিছুক্ষণ পড়ার পর মনে হলো অস্বস্তিকর কিছু একটা ঘটছে। কবরের মতো নিস্তব্ধতা। না, তাহলে খেয়াল করে দেখল দড়িটা একটু একটু নড়ছে। তাকাতেই দেখে আবার ফিরে এসেছে বদমাসটা। দড়ি বেয়ে কিছুটা নামার পর এক লাফে সেই ওক কাঠের চেয়ারটায় গিয়ে বসল। তাকালো জ্বলন্ত চোখে। একের পর এক বইগুলো ছোড়া শুরু করলো ম্যালকমসন। প্রত্যেকটা লক্ষ্যভ্রষ্ট হলো। ইঁদুরটাও দিব্যি বসে রইল। শেষমেশ মোটা একটা বই নিয়ে তাড়া করতে একটু ভয় পেল যেন। এক লাফে মেঝেতে পড়ল ইঁদুরটা। মেঝেতে ঘুরে এসে উঠল পড়ার টেবিলে।
আর এক লাফে পড়ল দড়িতে, সরসর করে উঠে অদৃশ্য হয়ে গেল দেওয়ালের একটা ছবির পিছনে। ম্যালকমসন খেয়াল করল ফায়ার প্লেসের ডান হাতে তৃতীয় ছবিটার পেছনে লুকালো ইঁদুরটা। আবার এসে টেবিলে বসল সে। ইঁদুরগুলোর আনাগোনা টের পাওয়া যাচ্ছে। হঠাৎ করে তার মনে হলো বিশাল এই বাড়িতে সে একা, ইঁদুরগুলোই যেন তার সাথী। এই ধরনের চিন্তা করে খুশি হতে চেষ্টা করল সে, কিন্তু দূর হলো না তার অস্বস্তিকর অনুভূতিটা। ভোরের আলো জানালা দিয়ে ঢুকে পড়তে বিছানায় গা এলিয়ে দিল ম্যালকমসন। ঘুম নেমে এলো প্রায় সাথে সাথেই। ঘুমের মধ্যেও অস্বস্তির হাত থেকে রেহাই পেল না। স্বপ্ন দেখল একের পর এক, উদ্ভট সব স্বপ্ন, কোনোটারই মাথা মুন্ডু নেই। অনেক বেলায় মিসেস ডেমস্টার ঘুম থেকে ডেকে তুলল ম্যালকমসনকে। ভীষণ অসুস্থ লাগছে শরীরটা, কেমন একটা ঘোর ঘোর ভাব মাথার ভেতর। মিসেস ডেপস্টার, দেওয়ালের বড় ছবিগুলো একটু ধুয়ে মুছে সাফ করবেন কেমন? এই স্পেশালি ওই ফায়ার প্লেসের ডান হাতি ওই তৃতীয় ছবিটা। এগুলো কার আমি দেখব। বিকেলের দিকে মাথা পরিষ্কার হয়ে গেল ম্যালকমসনের। গত দুদিনে যে অঙ্কগুলো করতে পারেনি সেগুলো জলের মতো করে ফেলল। পরীক্ষাটা তাহলে ভালো মতোই দেওয়া যাবে, ভাবল সে। সন্ধ্যার আগে আগে মিসেস উইডামের সাথে দেখা করতে গেল সরাইখানায়। আরেকজন ভদ্রলোক বসে আছেন তার সাথে। নিজের পরিচয় দিলেন ডক্টর থর্নহিল। একের পর এক অনেক প্রশ্ন করলেন ডক্টর থর্নহিল। কোনো উত্তর না দিয়ে মুচকি হাসল ম্যালকমসন। আপনার সব প্রশ্নের উত্তর দেব যদি আমার একটা প্রশ্নের উত্তর আপনি দেন। বলুন। আপনাকে নিশ্চয়ই মিসেস উইডাম ডেকে এনেছে। মিসেস উইডাম অবশ্য আপনার ভালো চাই বলেই আমাকে ডেকেছেন। আপনি নাকি খুব বেশি রাত জাগেন আর ভীষণ নাকি কড়া চা খান। এত রাত জাগা কি শরীরের পক্ষে ভালো? ঠিক আছে, আজ থেকে আমি রাত জাগবো না। দেখুন, আপনি যুবক, শরীরে রক্ত গরম। গত দুরাতে কি কিছুই ঘটেনি? সংক্ষেপে গত দুরাতের অভিজ্ঞতা বর্ণনা করল ম্যালকমসন। ইঁদুরটা প্রতিবার দড়ি বেয়ে ওঠে। আপনি কি জানেন ওটা কিসের দড়ি? না। জাজের কঠোরতম আদেশ বাস্তবায়নে ওটার দরকার পড়ে। আচ্ছা, আপনি বলতে চাইছেন ফাঁসির? উত্তরে কিছু বললেন না ডাক্তার। এমন জল জল চোখে চেয়ে থাকলেন, এরপর আর হ্যাঁ বলতে হয় না। কলেজে পড়ার সময় আমি খুব ভালো ছাত্র ছিলাম। পরীক্ষার পড়ার জন্য কেমন পরিবেশের দরকার পড়ে তা আমি জানি। দুরাত থাকলেন, ব্যাস যথেষ্ট হয়েছে। কাছেই আমার বাড়ি, চলুন সেখানে। যে কদিন থাকবেন চেষ্টা করব কেউ যেন আপনার পড়াশোনায় কোনো রকম ব্যাঘাত না ঘটায়। অনেক ধন্যবাদ, কিন্তু আমি ওখানেই ভালো আছি। আর তেমন কোনো ভূত প্রেত দেখলে এই যে এই দড়ির সাথে ঘন্টাটা বাঁধা আছে, ব্যাস ঘন্টা বাজিয়ে আর আপনাদের জানাবো কেমন। হ্যাঁ। ম্যালকমসনের অট্টহাসি ডাক্তারের অটল গাম্ভীর্যে একটুও ফাটল ধরাতে পারল না। কোনো কথা না বলে চলে গেলেন তিনি। রাত এখন বেশ গভীর। ঘণ্টাখানেক পড়ার পর বাতাসের ফিসফিসানি শুরু হলো। ক্রমে তা রূপান্তরিত হলো দাপাদাপিতে। যদিও বাড়িটা যথেষ্ট মজবুত, তবু সমস্ত বাড়ি থরথরিয়ে কাঁপতে লাগলো ঝড়ের দাপটে। চারিদিকে বাতাসের শো শো শব্দ কেমন একটা অপার্থিব পরিবেশ সৃষ্টি করল।
দড়িটা মেঝেতে শট করে শব্দ করছে, পাকাচ্ছে সাপের মতো। ওটাতে যেন প্রাণের সঞ্চার হয়েছে। হঠাৎ দেখল ম্যালকমসন দড়ি বেয়ে কিছু দূর নেমে এসেছে সেই ধাড়ি ইঁদুরটা। গা ছমছম করে উঠল তার। জ্বলন্ত চোখে কিছুক্ষণ চেয়ে থেকে আবার দড়ি বেয়ে উঠে অদৃশ্য হয়ে গেল ইঁদুরটা। মনে পড়ল ফায়ার প্লেসের ডান হাতে তৃতীয় ছবি। ঘরে দুটো বাতি আছে, একটা শেড দেয়া, একটা শেড ছাড়া। শেড ছাড়া বাতিটা হাতে নিয়ে দুটো চেয়ার জোড়া দিয়ে উঠে পড়ল ম্যালকমসন। সবগুলো ছবি এখন পরিষ্কার। তৃতীয় ছবিটার সামনে বাতি ধরতেই আতকে উঠে পিছিয়ে এলো সে। আরেকটু হলেই বাতিটা পড়ে যাচ্ছিল হাত থেকে। ছবির কোণ থেকে ঠিক এই সময় উকি দিল ইঁদুরটা। মুহূর্তের মধ্যে সারা গা ঘেমে উঠল তার। ম্যালকমসন যুবক, ভয় কাটিয়ে উঠল দ্রুত। একটু থেমে আবার দেখতে লাগলো ছবিটা। ছবিটা একজন বিচারকের। বেজির চামড়ার লাল টকটকে রূপ পরে বসে আছেন। দৃঢ় চোয়াল, দয়ামায়াহীন ধূর্ত প্রতিহিংসা পরায়ণ চেহারা, বাঁকানো লালাভ নাক, শিকারীর মতো চোখ। দেখলেই মনে হয় কামুক। চোখ দুটো অদ্ভুত ঝকঝকে, ভয়ঙ্কর চাহনি তাতে। চোখের দিকে তাকানোর সাথে সাথে হাত পা ঠান্ডা হয়ে এলো ম্যালকমসনের। একটা জিনিস লক্ষ্য করল সে, চোখের মণি দুটো ঠিক সেই ধাড়ি ইঁদুরটার মতো না? ছবির ভিতর দেখা যাচ্ছে পাথরের ফায়ার প্লেসের ধারে বিশাল পিঠ উঁচু ওক কাঠের চেয়ারে বসে আছে বিচারক। ছাদ থেকে মোটা একটা দড়ি নেমে মেঝেতে ছড়িয়ে আছে। হ্যাঁ, এই ঘরেরই ছবি। আতঙ্কিত অবস্থায় চেয়ারটার দিকে তাকাতেই হাত থেকে বাতি পড়ে গেল তার। চেয়ারে বসে আছে ধাড়ি ইঁদুরটা। জ্বলছে চোখ দুটো। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না ম্যালকমসন। ইঁদুরটা ওখানে গেল কি করে? সে তো সবসময় তাকিয়েছিল ছবিটার দিকে। বাইরে ঝড়ের তাণ্ডব চলছেই, সেই সাথে শুরু হলো বৃষ্টি মুষলধারে। জানালার ওপারে বৃষ্টির সাদা ঘন পর্দা যেন বেঞ্চার্চ থেকে আলাদা করে দিল এই জাজ হাউসকে। খুব শক্ত ধাতুর তৈরি বলে মেঝেতে পড়েও বাতিটা ভাঙেনি বা আলো নিভে যায়নি। না, এসব চলবে না। নিজেই নিজেকে শাসন করল ম্যালকমসন। এসব চলতে দিলে সে পাগল হয়ে যাবে শিগগির। হতে পারে তার এক মুহূর্তের অমনোযোগের সুযোগ নিয়ে নেমে গেছে ইঁদুরটা। তাতে এত ভয় পাওয়ার কি আছে? কিছুটা ধাতস্থ হলো ম্যালকমসন। আবার পড়াশোনা। ঘণ্টাখানেক পর মাথা তুলল। ঝড়ের শব্দ থেমে গেছে, বৃষ্টিরও। হঠাৎ একটা শব্দ শুনতে পেল সে। কান পাতল। মনে হচ্ছে বড় ঘণ্টাটা বাতাসে নড়ছে, ফলে দড়িটাও নড়ে সর সর শব্দ করছে মেঝেতে। ওপর দিকে তাকিয়ে দেখল ধাড়ি ইঁদুরটা দড়ির গোড়া কেটে দিচ্ছে। কাটা প্রায় শেষ। একটু পরেই ঘণ্টা থেকে খসে পড়ল ভারী দড়িটা। আর একটা আতঙ্ক পেয়ে বসল ওকে। বাইরের সাথে ওর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল পুরোপুরি। ঘণ্টা বাজিয়ে কাউকে ডাকা সম্ভব নয়। সমস্ত রাগ গিয়ে পড়ল ইঁদুরটার উপর। একটা বই নিয়ে তেড়ে গেল ম্যালকমসন। পালালো ওটা, মিশে গেল ঘরের অন্ধকারের কোণে। একটা মাত্র ইঁদুর, কদিন থেকে তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
এই চিন্তা করতেও খারাপ লাগলো ম্যালকমসনের। আজকের মতো যথেষ্ট হয়েছে, এখন ঘুম দেওয়া যাক। ঘরের এখানে সেখানে ছোপ ছোপ অন্ধকার। শেডটা বাতিটা শেড খুলে নিতেই আলোয় ভরে গেল সারা ঘর। দেওয়ালের ছবিগুলো স্পষ্ট হয়ে উঠল। ফায়ার প্লেসের ডান হাতের তৃতীয় ছবিটার দিকে চোখ পড়ল ম্যালকমসনের। কিন্তু কিন্তু আশ্চর্য, ম্যালকমসন চোখ মুছল একবার। মাথার পেছনে সরসর করে দাঁড়িয়ে গেল সবকটা চুল। ছবিটার বাদামি কাপড় ছকছক করছে, প্রায় নতুনের মতো। ব্যাকগ্রাউন্ডে চেয়ার, দড়ি সবই আছে, কিন্তু বিচারকের দেহটি অদৃশ্য। আতঙ্কের চোটে কণ্ঠতালু শুকিয়ে গেল। মাথার ভেতর দপদপ করছে, বুকের খাঁচা ছেড়ে এখনই যেন বেরিয়ে যাবে হৃৎপিণ্ডটা। চিন্তা শক্তিও লোপ পেল, শুধু শ্রুতি এবং দৃষ্টি কাজ করছে। আস্তে আস্তে পেছন দিকে মাথা ঘোরালো ম্যালকমসন। সেই পিঠ উঁচু চেয়ারটিতে বসে আছেন বিচারক। কুটিল প্রতিহিংসাপরায়ণ জ্বলন্ত চোখ, ঠোঁটের কোণে মৃদু হাসি, বিজয়ীর হাসি। হাতে একটা কুচকুচে কালো টুপি। ম্যালকমসনের সমস্ত রক্ত যেন শুষে নিয়েছে কেউ। কানে ভোঁ ভোঁ করছে। ঘড়িটার দিকে তাকালো সে। 12টা বাজতে 1 মিনিট বাকি। 12টা বাজল। কালো টুপিটা মাথায় চাপালো বিচারক। আস্তে আস্তে উঠে দাঁড়ালো। মেঝে থেকে কুড়িয়ে নিল দড়িটা, এমনভাবে ধরল যেন সেটা তার সবচেয়ে পছন্দের জিনিস। ধীরে ধীরে রশিটার একপাশে গেরো দিয়ে ফাঁস তৈরি করল বিচারক। পা তুলে দিয়ে টেনে দেখল কতটা শক্ত হয়েছে। খুশি হয়েছে এবার। এগুলো ম্যালকমসনের দিকে। চোখে চোখ রেখে পাশ কাটালো, দাঁড়ালো দরজার সামনে। বুঝতে বাকি রইল না ম্যালকমসনের, ফাঁদে পড়ে গেছে সে। হঠাৎ করেই ম্যালকমসনের কণ্ঠ লক্ষ্য করে দড়ির ফাঁস ছুড়ে দিল বিচারক। তড়িৎ গতিতে মাথা সরিয়ে নিল ম্যালকমসন। শব্দ করে মেঝের ওপর পড়ল ফাঁসটা। আবার চেষ্টা করল বিচারক। আবার মাথা সরিয়ে নিল ম্যালকমসন। এই রকম চলল আরো অনেকবার। প্রত্যেকবারই নিজেকে রক্ষা করল ম্যালকমসন, কিন্তু বারবার পরাজিত হলেও হাল ছাড়ল না বিচারক। এই সময় ম্যালকমসন দেখল দেয়াল, ঘন্টার আশেপাশে, ঘরের আনাচে কানাচে হাজার হাজার লাখ লাখ ইঁদুর। এবার বিচারকের চোখে ভর করল নারকীয় দৃষ্টি। মণি দুটো জ্বলতে লাগলো গনগনে কয়লার মতো। ম্যালকমসনের মনে হলো তার পায়ে শেকড় গজিয়েছে। বিচারক এগিয়ে এলো তার দিকে। ধীরে সুস্থে ফাঁস পড়ালো তার গলায়। ছোট্ট একটা শিশুর মতো ম্যালকমসনকে তুলে নিয়ে দাঁড় করালো কাঠের চেয়ারের ওপর। তারপর হাত তুলে ঘন্টার সঙ্গে বেঁধে দিল দড়িটা। হাত তোলার সাথে সাথে অদৃশ্য হয়ে গেল সবকটা ইঁদুর। গলায় ফাঁসটা আরো আঁটোসাঁটো করে পায়ের নিচ থেকে ঠেলে সরিয়ে দিল চেয়ারটা। জাজ হাউসের অ্যালার্ম বেজে উঠল তারস্বরে।
কিছুক্ষণের মধ্যেই একদল লোক হাজির, বিভিন্ন রকমের আলো তাদের হাতে। দরজায় জোরে জোরে ধাক্কা দিয়েও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলল তারা। পিলপিল করে ঢুকলো সবাই। সবার সামনে ডাক্তার সাহেব, মিসেস উইডামকেও দেখা গেল। সবাই দেখল দড়ির প্রান্তে ঘণ্টার গোড়ায় ঝুলছে হতভাগ্য ছাত্রটির দেহ। দেয়ালে বিচারকের ছবিটি তেমনই আছে, মুখে লেপ্টে আছে এক টুকরো ক্রূর হাসি। শেষ হলো আজকের গল্প ব্রাম স্টোকারের লেখা দ্য জাজেস হাউস। ম্যালকমসনের ভূমিকায় সোহম ঘোষ জুনিয়র, মিসেস উইডামের ভূমিকায় কঙ্কা বণিক, মিসেস ডেমস্টারের ভূমিকায় পূজা সুর, মিস্টার কানফোর্ডের ভূমিকায় সমীরণ। গল্পের বেতার রূপ দিয়েছেন প্রতীক মণ্ডল। পোস্টার ডিজাইনিং পিক্সেলেট, সাউন্ড ডিজাইনিং ডাইনামিক অ্যাটমস। প্রজেক্ট মেন্টর সায়ন দে। পর্ব পরিচালনা সমীরণ, সহপরিচালনা ডক্টর থর্নহিল এবং গল্প পাঠে আমি সোহম। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। ফিরে আসবো আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী।